শায়লা বেগম, সুহা আর তার মা এটা দেখে অবাক হয়ে চাইছে জাবিয়ান হানিয়ার পক্ষ নিয়ে কথা বলছে। তার উপর হানিয়াকে সুহার ভাবি মানে ইনডাইরেক্টলি নিচের বউ বলে স্বীকার করছে। তাদের তিনজনের মতো আরো তিনজন অবাক হয়ে যায় জাবিয়ানের কথা শুনে। তারা হলো রোজি বেগম, হানিয়া আর কুলসুম। তারা কেন অবাক হয়েছে এটা নিশ্চয়ই বুঝতেই পারছেন। সোহার মা শায়লা বেগমকে বলেন, বাহ আপা, ছেলে তো আমার ভালোই বশ হয়ে গেছে, বউয়ের কষ্ট একদম সহ্য হয় না। হাসতে হাসতে কথাটা বলে মহিলা। তার কথায় বাম হাত দিয়ে আরসাল তালুকদার বলেন, দেখতে হবে না ছেলেটা কার? আমার ছেলে তো আমার মতোই হবে, তাই না বলো শালিকা? আরসাল তালুকদার যে কি মিন করে কথাটা বলেছে তা উপস্থিত সকলেই বুঝতে পারে। সোহা আর তার মার মুখটা কালো হয়ে যায়, আর শায়লা বেগম তার স্বামীর দিকে চোখ গরম করে তাকায়। হানিয়া, কুলসুম, রোজি বেগম আর জাবিয়ান তার কথা শুনে হালকা হেসে দেয়। জাবিয়ান সচরাচর হাসে না, হাসলেও চোরাতালির হাসি বা হালকা মুচকি হাসে, তাতেই তাকে ভীষণ সুন্দর লাগে, এই যেমন এখন লাগছে। হানিয়া একবার তার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। টুকটাক কথাবার্তার মাঝেই তারা সকলে খাওয়া শেষ করে। খাওয়া শেষে আরসাল তালুকদার, জাবিয়ান, রোজি বেগম নিচেদের রুমে চলে যায়। নিচে থেকে যায় সুহা, তার মা আর শায়লা বেগম। হানিয়া আর কুলসুম ডাইনিং টেবিলে পরিষ্কার করছে। তারা তিন ডাইনি কি জানি কথা বলছে আর উচ্চস্বরে হাসছে। হঠাৎই তাদের কথায় টপিক চেঞ্জ হয়ে যায়। হানিয়ার টপিক শুরু হয়। সোহা বলে, জানো আম্মু, আগের বার যে আসলাম না, তখন কিন্তু একটা মজার ঘটনা ঘটেছে। কি হয়েছিল? তারা সকলে আগের বারের কথা জানে, তাও হানিয়াকে অপমান করার জন্য কথাগুলো আবার তুলেছে। সোহা বলে, একটা পাখি খুব বেশি উড়ছিল, তারপর এমনভাবে মুখ থুবড়ে পড়লো যে আর এখন আর উড়ার কি ডানা ঝাপটাচ্ছে না। কথাটা বলে তিনজন হা হা করে হেসে দেয়। সোহার মা বলে, পাখিটা কে রে? আমাকেও একটু দেখার সুযোগ করে দে। দেখবে? তাহলে যে ওই যে ডাইনিং টেবিলের দিকে তাকাও, তাহলেই দেখতে পাবে। দুটো ফকিন্নি দাঁড়িয়ে আছে না, তার মধ্যে থেকে বড়টা। হানিয়া আর কুলসুমকে আঙুল দিয়ে দেখিয়ে বলে সোহা। কুলসুমকে সোহা আর তার মা বাদে এই বাড়ির সকলেই ভালো ব্যবহার করে, নিজেদের পরিবারের লোক মনে করে। কিন্তু হানিয়া বিয়ে করে এ বাড়িতে আসার পর কুলসুম সবসময় তার সাথে থাকা বা তার কথা কাছে সাপোর্ট করায় এখন শায়লা বেগমও তাকে হেয় করে। আজ যেমন সোহা কুলসুমকে ফকিন্নি বলল, আগে হলে হয়তো শায়লা বেগম তাকে এমনটা বলতে নিষেধ করত, কিন্তু আজ করছেন না, বরং সেও তাদের সাথে মজা নিচ্ছে। অন্যদিকে তাদের সব কথাই হানি আর কুলসুম শুনছে দাঁতে দাঁত চেপে, কিন্তু এখন আর কুলসুম সহ্য করতে পারে না। সে তার কাজ থামিয়ে সুহাদের কাছে এসে বলে, আমারে যা কইছে আমি মাইন্না নিমু, কিন্তু ভাবিরে কিছু কইবেন না। সোহা তাকে ব্যঙ্গ করে বলে, এক ফকিন্নির জন্য আরেক ফকিন্নির কি মায়া দেখেছো আম্মু আন্টি? মানুষের জন্য মানুষের মায়া না হয়ে তাহলে কি তোর মতো গবেটের জন্য হবে? তুই কি এটাই চাচ্ছিস? হঠাৎই জাভিয়ানের কথায় সকলে ভড়কে যায়। কথার উৎসস্থল কোথায় দেখতে সকলে ঘাড় ঘোরালে দেখতে পায় জাভিয়ান সিঁড়ির মাঝামাঝিতে ট্রাউজারের পকেটে দু হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সবসময়ের চেয়ে এখন মুখটা একটু বেশি গম্ভীর, চোখে খানিকটা রাগের আভাস। তাকে দেখে সুহার পিলে চমকে ওঠে। সে তাড়াতাড়ি বসা থেকে উঠে দাঁড়িয়ে তার কাছে যেতে চাইলে জাভিয়ান তাকে বলে, ওখানেই দাঁড়া। সোহা দাঁড়িয়ে যায়। জাভিয়ান নিচে নিচে নেমে আসে, তারপর সোহাদের সামনে এসে দাঁড়ায়। তাদের উদ্দেশ্য করে বলে, পাখির ডানা যেমন ছাটাতে পারি, তেমন তাকে আবার উড়তে শেখাতেও পারি আমি। তোদের সামনে যদি মারতে পারি, তাহলে তোরা যখন থাকিস না তখন আবার ভালোবাসা দিয়ে ভরিয়েও দিতে যে পারি, এটা কেন মনে থাকে না তোদের? পাখিটা আমার, তাই তাকে আমি আমার ইচ্ছে মতো উড়াবো, ঘুরাবো, মারবো, আবার আমি বুকে আগলে নিব। মনে রাখবি, এইসব কিন্তু আমিই করব। আমি ব্যতীত আমার পাখিকে অন্য কেউ কষ্ট দেওয়ার চেষ্টা করলে তার ডানা কাটতেও বেশি সময় নিব না। কথাটা আজই প্রথম আর আজই শেষবারের মতো বলছি।
আর যেন বলা না লাগে। আর মিসেস জাভিয়ান তালুকদারকে ফকিনি বলছিস? তোর মনে হচ্ছে না তুই সাহসটা একটু বেশি দেখিয়ে ফেলেছিস? ভবিষ্যতে যদি এমন সাহস দ্বিতীয়বার দেখেছি তাহলে এর পরিণতি বেশি একটা ভালো হবে না। এটা তোকে সহ এখানে উপস্থিত সকলের উদ্দেশ্যেই বলছি। জাভিয়ান কথায় কিছু একটা ছিল যা সোহার মনে ভয় ঢুকিয়ে দেয়। জাভিয়ান তাদের চোখ থেকে সরিয়ে হানিয়ার দিকে তাকায়। মেয়েটা ডাইনিং টেবিলের কাছে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে কোনো বাক্য ব্যয় না করে হানিয়ার সামনে গিয়ে দাঁড়ায়। কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে তার দিকে, তারপর বলে, রুমে চলো, কাজ আছে। হানিয়া নিচের সামনে জাভিয়ানের উপস্থিতি টের পেয়ে মাথা তুলে। জাভিয়ান তার দিকে তাকিয়ে থাকায় তাদের চোখে চোখ পড়ে যায়। জাভিয়ান হানিয়ার চোখে গভীরভাবে তাকিয়ে দেখে চোখটা পানিতে টইটুম্বর, যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়তে পারে। কিন্তু হানিয়া তা মুক্ত করে না, চোখেই ধরে রাখে। সে জাভিয়ানকে জিজ্ঞাসা করে, কিছু লাগবে আপনার? হুম। কি লাগবে বলেন, আমি পাঠিয়ে দিচ্ছি। তোমাকে লাগবে আমার এখনই, চলো। কথাটা বলে নিচে আগে হাঁটা দেয়। তার কথা শুনে সুহা, তার মা আর শায়লা বেগমের চোখ বড় বড় হয়ে যায়। জাভিয়ান কয়েক কদম হেঁটে এগিয়ে যাওয়ার পর বুঝতে পারে হানিয়া তার সাথে আসছে না। তাই পেছনে ফিরলে দেখতে পায় হানিয়া তার জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। জাভিয়ান ভীষণ বিরক্ত বোধ করে তার কাছে। সে পুনরায় হানিয়ার কাছে এসে কোনো দিক না তাকিয়ে ছট করে কোলে তুলে নেয়। এবার যেন সুহাদের চোখ বেরিয়ে আসবে কোটর থেকে। হানিয়াও অবাক হয়ে চোখ বড় বড় করে তাকায়, কিন্তু জাভিয়ান নির্লিপ্তভাবে হাঁটছে যেন কিছুই হয়নি। জাভিয়ান হানিয়াকে নিয়ে কয়েকটা সিঁড়ি অতিক্রম করে আবার কি ভেবে নিচে নেমে আসে। তারপর সুহাকে উদ্দেশ্য করে বলে, তুই যথেষ্ট বড় হয়েছিস, তাই একটা কথা বলছি, আশা করি মাথায় রাখবি। আমরা নিউলি ম্যারিড কাপল। যখন তখন সময় অসময়ে আমাদের রুমে আসবি না, বুঝিসই তো। শেষ কথাটা জাভিয়ান সুহাকে চোখ টিপ দিয়ে বলে। হানিয়া লজ্জায় কথা ভুলে যায়। সে ভেবে পাচ্ছে না জাভিয়ান এমন করছে কেন আজ। জাভিয়ান তার কথা শেষ করে আবার হাঁটা দিলে কুলসুম বলে ওঠে, ভাইজান, ভাবি তো রাইতের খাওন খায় নাই। জাভিয়ান কুলসুমকে বলে, ওর খাবারটা রুমে নিয়ে আয়, আর বাকি কাজগুলো তুই একটু কষ্ট করে শেষ কর। তোর ভাবিকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। কুলসুম হাসি মুখে বলে, আচ্ছা, আমি ভাবির খাওন নিয়ে আইতাছি। আর আপনি চিন্তা করেন না ভাইজান, আমি বাকি কামগুলো একলাই করবার পারমো। ভাবি আজকে নিজেই সব কাজ করছে একলা একলা, আমারেও করতে দেয় নাই। কুলসুম তার কথা শেষ করলে জাভিয়ানও তার পা চালাতে শুরু করে। হানিয়াকে নিয়ে তার রুমে চলে আসে। রুমে ঢোকার সময় জাভিয়ান হানিয়াকে বলে, যা বলেছিলে তাই করলাম, অধিকার আর স্বীকৃতি দুটোই দিলাম। এরপর থেকে আমি যেন না দেখি তুমি এই রুম ছাড়া একদিনও রাত কাটিয়েছ, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। হানিয়া মুখ ফসকে বলেই দেয়, আপনার চেয়ে খারাপ কেউ আছে নাকি? আমার তো লাগে না। কথাটা বলে হানিয়া নিচের মুখ চেপে ধরে। এমন টাটকা সত্য কথা কেমনে বলে দিল সে। হানিয়া ভাবে এখন তার উপর আবার মারের বর্ষণ শুরু হবে, কিন্তু তার ভাবনাকে ভুল করে দিয়ে জাভিয়ান বলে, কেউ জন্মগতভাবে খারাপ হয় না, তাকে কেউ না কেউ খারাপ হতে বাধ্য করে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। এখন আমি চাইলেও তোমার জন্য ভালো হতে পারছি না। তোমাকে কষ্ট দিয়ে আমি এক আলাদা শান্তি পাই, যে শান্তি আমি চিরকাল পেতে চাই। কথাটা বলে জাভিয়ান হানিয়াকে বেডে বসিয়ে বেলকনিতে চলে যায়। আর হানিয়া বসে বসে ভাবতে থাকে, আমি কি সারা জীবন শুধু অন্যকেই সুখ শান্তি দিয়ে যাব? নিজে কি কখনো সুখের মুখ কি আদৌ দেখব না? আজ হানিয়ার সেকেন্ড ইয়ারে প্রথম ক্লাস হবে। আগের পরিকল্পনা অনুযায়ী রান্নাবান্না সব করে ফেলে সকালেই। সকলকে ব্রেকফাস্ট করিয়ে নিচেও করে নেয়। তারপর রেডি হয়ে নিচে নেমে আসে। বাসা থেকে বের হয়ে বাহিরে আসলে দেখতে পায় জাভিয়ান গাড়ি ড্রাইভিং সিটে বসে আছে দরজা খুলে। এক পা গাড়িতে থাকলেও আরেক পা বাহিরে বের করে আয়েশ করে ফোন টিপছে। হানিয়ার কপালে কয়েকটা ভাঁজ পড়ে। লোকটা অফিসে না গিয়ে এখানে বাসায় কি করছে? হয়তো কোনো কাজ আছে। হানিয়া আর কিছু না ভেবে
হেঁটে তাকে ক্রস করতে সামনে এগিয়ে যায়, তখনই শুনতে পায়, তুমি যে ইন্টারন্যাশনাল লেভেলের কানা সেটা কি তুমি জানো? সকাল সকাল এমন অবজ্ঞাপূর্ণ কথায় কার না মেজাজ খারাপ হয়। হানিয়া রেগে মেগে বলে, সমস্যা কি আপনার? সকালবেলা সকালে খারাপ ব্যবহার না করলে চলতো না? কি করেছি যার কারণে আমাকে কানা বললেন? জাবিয়ান ফোন থেকে চোখ তুলে হানিয়ার দিকে তাকিয়ে বলে, দেখতে পাচ্ছ একজন জলজান্ত মানুষ তোমার জন্য অপেক্ষা করছে, তুমি তাকে না দেখেই চলে যাচ্ছ। তাহলে তোমাকে কানা বলবো না তো কি বলবো একটু বলো? কে কার জন্য অপেক্ষা করছে? হানিয়া ভ্রু কুচকে জিজ্ঞেস করে। জাবিয়ান গাড়িতে ঠিকঠাক হয়ে বসে বলে, মিসেস তালুকদারের জন্য মিস্টার তালুকদার অপেক্ষা করছিল। এখন মিসেস তালুকদার মুখটা কম চালিয়ে গাড়িতে উঠে আসুন। যদি ভেবে থাকেন সেদিনের মতো কোলে তুলে গাড়িতে বসাবো তাহলে আপনি একদমই ভুল। বাবারে, সেদিন কয়েক মিনিটের জন্য কোলে তুলে আমার কোমরে ব্যথা আজ 3 দিন ধরে। নিচের কোমরে হাত বোলাতে বোলাতে ভীষণ আফসোস নিয়ে কথাগুলো বলে জাবিয়ান। অন্যদিকে জাবিয়ানের কথা শুনে হানিয়া রেগে বোম। মানে কি ভাই? মানলাম সে একটু নাদুস নুদুস, তাই বলে তাকে কয়েক মিনিটের জন্য কোলে তুলে জাবিয়ানের নাকি 3 দিন ধরে কোমর ব্যথা। সে গাড়িতে বসে ঠাস করে গাড়ির ডোর লাগায়। তার লাগানোর তেজ দেখে বোঝা যাচ্ছে তার রাগের পরিমাণ। আপনাকে কেউ বলেছিল নিজেকে হিরো ভেবে আমাকে কোলে তুলতে? এখন তো সেই সাইড ক্যারেক্টারে পড়ে থাকা মানুষের মতো করছেন। হিরো ভাববো কি? আমি তো হিরোই তোমার জীবনে, আর সাদিয়া আপার গল্পের হিরো আমি। গাড়িকে স্টার্ট দেবেন নাকি নেমে রিক্সা ধরবো? নিজের শ্বশুরের কথা অমান্য করে যেতে চাইলে যেতে পারো। জাবিয়ান জানে হানিয়াকে কিভাবে চুপ করাতে হয়। তার এক কথায় হানিয়া চুপ হয়ে যায়। জাবিয়ানও আর কথা না বাড়িয়ে গাড়ি স্টার্ট দেয়। কলেজের সামনে এসে জাবিয়ান গাড়ি থামায়। হানিয়া বের হওয়ার জন্য ডোর খুলতে গেলে দেখে ডোর লক। সে ঘাড় ঘুরিয়ে জাবিয়ানের দিকে তাকালে দেখতে পায় জাবিয়ানও তার দিকেই তাকিয়ে আছে। সে জাবিয়ানকে বলে, ডোর আনলক করেন, ক্লাস শুরু হতে বেশি সময় নেই, তাড়াতাড়ি খুলুন। জাবিয়ান একটু নড়ে চড়ে বসে, তারপর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, বিয়ের আগে কার সাথে কথা বলেছো বা কার সাথে বন্ধুত্ব ছিল সেসবের কথা জানার আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। কিন্তু এখন তুমি বিবাহিত, কারোর অর্ধাঙ্গিনী তুমি, এই কথাটা মাথায় রাখবে। আর কোনো ছেলের সাথে বন্ধুত্ব রাখা দূরের কথা, কথাও বলবে না। আমার নজর কিন্তু সবসময় তোমার উপর থাকবে। যদি কখনো শুনি কোনো ছেলের সাথে প্রয়োজন ছাড়া কথা বলছো, তাহলে ওই দিনই তোমার পড়াশোনার ইতি টানতে হবে। জাবিয়ান যেমন শান্তভাবে হানিয়াকে সুন্দরভাবে শাসালো, হানিয়াও শান্তভাবে তা মেনে নেয়। কিন্তু একটা কথা মনে চেপে রাখতে না পেরে বলেই দেয়, আর কোনো ছেলে যদি যেচে এসে কথা বলে তাহলে? জাবিয়ান চোখ বড় বড় করে খানিকটা ধমক দিয়ে বলে, সেটা তোমার না ভাবলেও চলবে। তোমাকে যা বলেছি তাই করবে, না হলে আমি কিন্তু কি করতে পারি তা তুমি ভালো করেই জানো। হানিয়া সুন্দর করে একটা কথা জিজ্ঞেস করলো, সুন্দর করে জবাব দিলে কি হতো? আজব এলিয়েন একটা। হয়েছে নাকি আরো শাসানো বাকি আছে? আপাতত এতটুকুই। তাহলে ডোরটা আনলক করে আমায় যাওয়ার সুযোগ করে বাধিত করুন। হানিয়া দাঁত কিরমির করে কথাগুলো বলে। জাবিয়ান ডোর আনলক করে দিলে হানিয়া গাড়ি থেকে নেমে দাঁড়ায়। জাবিয়ান গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, ফোন দিলে ধরবে। আল্লাহ হাফেজ। কথাটা বলে জাবিয়ান চলে যায়। হানিয়ার উত্তর শোনার অপেক্ষা করে না। হানিয়া বাসায় ফিরে দুপুর 2টায়। এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেয়। তারপর সকলকে দুপুরের খাবার খাইয়ে নিচেও খেয়ে নেয়। একটু ঘুমানোর জন্য রুমে এসে সোফার শুয়ে পড়ে। সে জাবিয়ানের উপস্থিত বা অনুপস্থিত কখনোই বেডে শয় না। তাদের সম্পর্ক কেমন যেন একটা গণ্ডিতে আটকে আছে। সন্ধ্যেয় সকলকে নাস্তা বানিয়ে দিয়ে রুমে চলে আসে হানিয়া। টুকটাক কাজ করতে করতে থাকে। জাবিয়ানের শার্টগুলো আয়রন করে তার কাবার্ডে রাখতে গেলে দেখতে পায় তার কাবার্ডটা অগোছালো। হানিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে গোছাতে শুরু করে। একটা আওলাছালা শার্ট টান দিয়ে বের করার সময় শার্টটার সাথে একটা বস্তু বাহিরে হানিয়ার পায়ের সামনে এসে পড়ে। হানিয়া জিনিসটাকে তুলে হাতে নিয়ে দেখে একটা ডায়েরি।
বেশ মোটাসোটা ব্রাউন কালারের ডায়েরিটা। হানিয়া ভাবতে থাকে বিয়ের এতগুলো দিন হয়ে গেল, জাবিয়ানকে কখনোই ডায়েরি বা এ জাতীয় কিছু লিখতে দেখেনি। তাহলে এটা কার? কথাটা ভাবতে ভাবতে ডায়েরিটা খুলে প্রথম পেজে দেখতে পাই গোটা গোটা কয়েকটা হাতের লেখা। লেখাটা ছিল স্পর্শের কিছু সুন্দর অনুভূতি। হানিয়া আরো কয়েকবার লাইনটা পড়ার পর তার মাথায় হুট করে কথাটা ঢোকে। স্পর্শ মানে জাবিয়ানের বোন, তার ডায়েরিটা এটা। হানিয়া রক্তে কৌতূহলেরা দ্রুত বেগে দৌড়াতে শুরু করে। তার অবচেতন মন জানতে চাচ্ছে স্পর্শ অনুভূতিগুলোকে সম্পর্কে। তাই হানিয়া নিজের ভাবনা চিন্তাকে উষ্টা মেরে ডায়েরির আরেকটা পেছে গিয়ে সেটা পড়তে নিবে, তখনই কেউ একজন পেছন থেকে ডায়েরিটা তার হাত থেকে কেড়ে নেয়। হানিয়া হকচকিয়ে পেছনে ফিরে তাকালো, দেখতে পায় জাবিয়ান রক্তলাল চোখ ছোড়া। হানিয়া তার এমন দৃষ্টি দেখে ভয়ে কুঁকড়ে যায়। মনে পড়েছে কয়েকদিনের সে আগের সকালবেলার কথাটা। জাবিয়ান প্রচন্ড রাগ নিয়ে হানিয়াকে বলে, কার পারমিশন নিয়ে এটা ধরেছো? আমি আসলে জাবিয়ান হানিয়ার একদম কাছে এসে তার চোয়াল চেপে ধরে বলে, এই ঘরের অধিকার দিয়েছি, স্বীকৃতি দিয়েছি, একটু ভালো ব্যবহার করেছি বলে এটা ভেবো না তোমায় ভালোবেসে ফেলেছি। আমার কোনো পার্সোনাল কাজ বা জিনিসে যদি তোমাকে হাত দিতে দেখেছি তাহলে সেই হাত কাটতে আমি দুবার ভাববো না। অ্যান্ড আই মিন ইট। জাবিয়ানের ইস্পাত কঠিন হাতের স্পর্শ আর তার চেয়েও কঠিন শব্দগুলো হানিয়ার চোখ থেকে অশ্রু বের করতে সক্ষম হয়। জাবিয়ান হানিয়ার অশ্রু দেখেও না দেখার ভান করে তাকে ছেড়ে ওয়াশরুমে চলে যায়। যাওয়ার আগে ডায়েরিটা কাবার্ডে রাখা ছোট্ট লকারে রেখে কাবার্ডটা ধাম করে বন্ধ করে যায়। কাবার্ডে লক না থাকলেও লকারে পাসওয়ার্ড লক দেওয়া। হানিয়া জাবিয়ানের যাওয়ার দিকে একেবারে তাকিয়ে নিজের চোখের পানি মুছে নেয়। এত করে সেদিন মনে মনে প্রতিজ্ঞা করে নিল এই লোকের সামনে নিজের অশ্রু বিসর্জন দিবে না, তাও তার বেহায়া অশ্রুকণা এই লোকের সামনেই গড়িয়ে পড়ে। এর জন্য মাঝে মাঝে নিজেকে ছড়াতে ইচ্ছে করে হানিয়ার। রাতে সকলে একসাথে ডিনার করতে বসে। হানিয়া নিত্যদিনের মতো সকলকে সার্ভ করে দিচ্ছে আর তাকে সহায়তা করছে কুলসুম। মিস্টার আরসাল তালুকদার খেতে খেতেই পুত্রবধূকে জিজ্ঞেস করে, কলেজ কেমন কাটলো আম্মাজান? কোনো সমস্যা হয়নি তো? পড়ার চাপ কেমন? আলহামদুলিল্লাহ ভালো বাবা। আজকে প্রথম দিন ছিল তো তাই পড়া হয়নি। রেগুলার ক্লাস শুরু হলে তারপর বুঝতে পারবো চাপ কেমন। যাই হোক না কেন, পড়ালেখার সাথে কখনো কম্প্রোমাইজ করবে না। মনে রাখবে, সকলে তোমাকে ছেড়ে গেলেও তোমার কর্মফল আর বিদ্যা, এই দুটো জিনিস কখনো তোমাকে ছেড়ে যাবে না। জি বাবা। কখনো কোনো সমস্যা হলে জাবিয়ান থেকে হেল্প না পেলে তৎক্ষণাৎ এই বাবার কাছে চলে আসবে, মনে থাকবে? জি বাবা, থাকবে। তাদের দুজনের কথার মধ্যে কেউ আর কথা বলে না। জাবিয়ান একবার চোরা চোখে তাকালেও পরবর্তীতে খেতে ব্যস্ত হয়ে যায়। আরসাল তালুকদার আবার বলেন, তোমার গলাটা কেমন ভার লাগছে কেন মা? কান্না করেছো নাকি? হানিয়া এবার থতমত খেয়ে যায়। জাবিয়ান চলতে থাকা হাতটা থেমে যায়। ভাইয়ের কথা শুনে রোজি বেগমও খাওয়া থামিয়ে হানিয়ার দিকে তাকায়। তার কাছেও হানিয়ার গলাটা কেমন লাগছিল। এখন তার ভাইও একই কথা বলল। হানিয়া আমতা আমতা করে বলে, না বাবা, আসলে শীতকাল না, এই সময় আমার হুটহাট করে ঠান্ডা লেগে যায়, তখন গলাটা এমন ভারী ভারী লাগে, মনে হয় কান্না করেছি। আপনি চিন্তা করবেন না। সত্যি না তো? আরসাল তালুকদারের কাছে হানিয়ার কথাটা বিশ্বাস হয় না। হানিয়া মুচকি হেসে বলে, জি বাবা, এখন খাবারটা তাড়াতাড়ি খেয়ে ফেলেন, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। খাওয়ার সময় এত কথা বলতে নেই। সকলে আবার খাওয়া শুরু করে দেয়। হানিয়া আসলে কেঁদেছিল তার সাক্ষী কুলসুম, কিন্তু এখন শ্বশুরকে মিথ্যা বলল, না হলে ঝামেলা হতে পারে। তাই সকলে খাবার খেয়ে খেয়েছে। চার রুমে চলে যাওয়ার সময় রসি বেগম এসে হানিয়াকে চেপে ধরে। কুলসুমও তার সাথে আছে। রসি বেগম অনেক চুরাচুরি করার পরও হানিয়া সত্য কথাটা বলে না। শুধু শুধু তাকে টেনশন দিয়ে লাভ কি? সে রসি বেগমকে বলে মা বোনের কথা মনে পড়ছিল তাই কেঁদেছে। তাদের বিশ্বাস না হলেও কিছুই করার নেই। হানিয়া রুমে এসে দেখে জাবিয়ান ঘুমিয়ে পড়েছে। সেও ফ্রেশ হয়ে এসে নিচের কাবার থেকে কমফোর্টার আর বালিশ এনে সোফায় শুয়ে পড়ে।
শোয়ার কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়ে। জাবিয়ান তারও কিছুক্ষণ পরে চোখ মেলে তাকায়। বিছানা ছেড়ে হানিয়ার কাছে এসে তার মাথার কাছে হাঁটু গেড়ে বসে পড়ে। গভীর নয়নে তাকিয়ে থাকে তার দিকে। হাত বাড়িয়ে হানিয়ার গাল স্পর্শ করে। আলতো হাতে স্লাইড করতে থাকে হানিয়ার লাল হয়ে যাওয়া গালটা। কেন তাকিয়ে আছে বা স্পর্শ করছে সে নিজেও জানে না, কিন্তু এই কাজটা তার অশান্ত মনকে শান্ত করছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর জাবিয়ান উঠে দাঁড়ায়। কাবার থেকে একটা হুডি বের করে তার গায়ে ছড়িয়ে বেরিয়ে পড়ে, প্রথমে রুম থেকে, তারপর বাসা থেকে। জাবিয়ান রুম থেকে বের হওয়ার সাথে সাথে হানিয়া চোখ মেলে তাকায়। জাবিয়ানের গরম নিঃশ্বাস আর হাতের স্পর্শেই হানিয়ার ঘুমটা ভেঙে গিয়েছিল, তাও সে চোখ বন্ধ করে রেখেছিল। হানিয়া শোয়া থেকে উঠে বেলকুনিতে যায়। দেখতে পায় আজও জাবিয়ান চোরের মতো লুকিয়ে চুরিয়ে বাসার থেকে বের হয়ে যাচ্ছে। হানিয়া নির্লিপ্ত চোখে তার যাওয়ার দিকে, তারপর আবার নিচের জায়গায় এসে শুয়ে পড়ে। আমি পারছি না ওকে আর কষ্ট দিতে। ওকে কষ্ট দিয়ে গিয়ে আমি নিজে আরও বেশি কষ্ট পাচ্ছি। এমনটা কেন হচ্ছে তুমি প্লিজ আমাকে বলবে? কাতর সুরে কথাগুলো বলে জাবিয়ান। অজ্ঞাত ব্যক্তিটির কপালে কয়েকটা ভাঁজ পড়ে। এমন তো হওয়ার কথা ছিল না। অজ্ঞাত ব্যক্তিটি জাবিয়ানকে বলে, এসবই তো প্রেমে পড়ার লক্ষণ। তাহলে কি তুমি হানিয়ার প্রেম পড়লে? জাবিয়ান শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে অজ্ঞাত ব্যক্তিটির দিকে। ব্যক্তিটি নিচের কণ্ঠে কিছুটা রাগ আর তাচ্ছিল্য নিয়ে আবারও বলে, শেষ পর্যন্ত এই ছলনাময়ের ছলনায় পড়ে গেলে? ভুলে গেলে তার ভাইয়ের কারণে আজ তোমার বোন থেকেও নেই। আমি জানতাম তারা ভাই বোনেরা ছলনায় ফেলাতে এক্সপার্ট, কিন্তু তুমি যে এত সহজে পা পিছলে তাদের ছলনায় আটকে যাবে তা বুঝতে পারিনি। অজ্ঞাত ব্যক্তিটির কথা শুনে জাবিয়ানের এতক্ষণের আবেগ অনুভূতি উড়ে যায়। সেখানে দেখা দেয় একরাশ ক্রোধ আর প্রতিশোধের নেশা। তাকে রাখতে দেখে অজ্ঞাত ব্যক্তিটি জাবিয়ানের অগোচরে হাসে। তার কথা কাজে দিচ্ছে। সে এবার খানিকটা ধরা গলায় বলে, ভুলে গেল স্পর্শকে এলোমেলো ভাবে পাওয়ার জন্য ওই দিনটা। জাবিয়ান বসা থেকে লাফ মেরে উঠে দাঁড়ায়। তার সামনে থাকা চেয়ারটা লাথি দিয়ে ফেলে রেখে হাসফাস করতে করতে বলে, না না, আমি কিচ্ছু ভুলিনি, আর না তার ছলনায় পা দিয়েছি। তুমিই বলো আমি সেদিনের কথা কিভাবে ভুলে যেতে পারি, যেদিন আমি আমার পুতুলকে ওই জানোয়ার। জাবিয়ান আর কথা বলতে পারে না। কথাগুলো এসে আটকে যায় গলার কাছে। চোখ ফেটে পানি বের হয় তার। সে নিচের অশ্রু লুকাতে চোখে হাত দিয়ে পেছনে ঘুরে দাঁড়ায়। ভাবতে থাকে তার জীবনের নিকৃষ্ট দিনটার কথা। অতীত। সেদিন জাবিয়ান দেশে ফিরে তার বন্ধুদের নিয়ে আশেপাশে ঘোরাঘুরি করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথে তার দুজন বন্ধুর মাঝে একজনের বাসা থেকে কল আসায় সে বলে আজ জাবিয়ানের বাসায় যাবে না, অন্য একদিন যাবে। তার সেই বন্ধুর সাথে অপরজনও চলে যায়। জাবিয়ান আর তার বুক করা ক্যাব ড্রাইভার ফিরছিল বাসায়। তখনই ড্রাইভার একটা হার্ট ব্রেক করে। জাবিয়ান নিজেকে সামলে নিয়ে পেছনে থেকে ড্রাইভারকে বলে, একটু দেখে চালান আঙ্কেল, আর একটু হলেই তো দুজনে পটলের খেতে চলে যেতাম। কথাটা হাসতে হাসতেই বলে, কিন্তু ড্রাইভার যা বলে তা শুনে জাবিয়ানের পিলে চমকে যায়। ড্রাইভার বলে, স্যার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। জাবিয়ান হুড়মুড়িয়ে বলে, কি বলছেন? বসে আছেন কেন? তাড়াতাড়ি চলেন, গিয়ে দেখি কি অবস্থা তার। ড্রাইভার ভয় পাচ্ছে এই ভেবেছে অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তিটি যদি মারা যায় তাহলে তো সে ফেঁসে যাবে। জাবিয়ান ড্রাইভারকে ফেলে নিচে নেমে যায়। তাকে নামতে দেখে ড্রাইভারও ভয়ে ভয়ে নেমে পড়ে। জাবিয়ান গাড়ির সামনে এসে দেখে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছে। সে তাড়াতাড়ি তার মাথার কাছে বসে মাথাটা নিচের কোলে তুলে নেয়। তারপর মেয়েটির গালে হালকা চাপড় মারতে মারতে বলে, এই যে শুনছেন, কিচ্ছু হবে না আপনার, শুধু আপনি চোখটা বন্ধ করবেন না প্লিজ। কথাটা বলতে বলতে জাবিয়ান মেয়েটির মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দেয়। চুলের কারণে ঢেকে থাকা মুখটা তার সামনে স্পষ্ট হতেই জাবিয়ানের পরাণ পাখি উড়ে যাওয়ার জোগাড়। এ কাকে দেখছে সে? তার বোন, তার পুতুল। জাবিয়ান স্পর্শকে ছোট থেকে পুতুল বলে ডাকে, কারণ ছোটবেলা মনে যখন স্পর্শকে হালকা সাজিয়ে দিত তখন তাকে একদম পুতুলের মতোই লাগতো। সে স্পর্শের গালে চাপড় মারতে মারতে বলে,
পুতুল, এই পুতুল ওঠ। উঠ বোন, দেখ ভাই এসে পড়েছি, তোর জন্য অনেকগুলো চকলেট এনেছি। তোর এই অবস্থা কেন পুতুল? কে করেছে তোর সাথে এমন? ভাইকে বল। জাবিয়ান দেখতে পায় স্পর্শের জামার হাতা অনেকটা ছেঁড়া, ওড়নাও নেই। ছোট থেকে স্পর্শ ওড়না বা হিজাব ছাড়া কখনোই বাহিরে যেত না। সেই বোনের এমন অবস্থা দেখে জাবিয়ানের বুঝতে বাকি থাকে না স্পর্শের সাথে খারাপ কিছু হয়েছে। স্পর্শের তখনও হালকা জ্ঞান ছিল। সে অনেক কষ্টে চোখটা টেনে টুনে খুলে বলে, ভাই, আপনারকে বাঁচা। আর বলতে পারে না স্পর্শ, অজ্ঞান হয়ে যায়। বোনকে অজ্ঞান হয়ে দেখে জাবিয়ান আরো পাগল হয়ে যায়। হুট করে তার মাথায় আসে, না, এমন পাগলামি না করে স্পর্শকে হসপিটালে নিয়ে যেতে হবে। কথাটা মাথায় আসার সাথে সাথে জাবিয়ান চিৎকার করে ড্রাইভারকে ডাকতে থাকে। তার ডাক শুনে যখন ড্রাইভার আসে তখন ঘাড় ঘুরিয়ে দেখে সে ক্যাব ড্রাইভার নেই। ড্রাইভারটি ভীষণ ভয় পেয়ে যাওয়ায় জাবিয়ানের লাগেজ নামিয়ে চপট হয়ে গেছে। জাবিয়ান দিশা হারিয়ে ফেলে। এখন কিভাবে সে বোনকে হসপিটালে নিয়ে যাবে? রাস্তাটা বেশ শুনশান হওয়ায় তেমন একটা গাড়িও নেই। যেহেতু একটা আসছে সেটাও সাই সাই করে চলে যাচ্ছে। জাবিয়ান বোনকে বুকের সাথে চেপে ধরে চিৎকার করে কাঁদছে আর হেল্প চাইছে, কিন্তু স্বার্থপরদের এই দুনিয়ায় কেউ এগিয়ে আসছে না। সে যখন কাঁদছিল একটা গাড়ি এসে থামে তার সামনে। গাড়ি থেকে বেরিয়ে আসে একজন, জাবিয়ানকে বলে, জাবিহান, তুমি এখানে? এভাবে কাঁদছই বা কেন? জাবিয়ান চোখ তুলে তাকাতে দেখতে পায় পরিচিত একজনকে। তাকে বলে, আমাকে প্লিজ হেল্প করো, স্পর্শকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। ব্যক্তিটি জাবিয়ানের পাশে বসে বলে, কি হয়েছে ওর? এই স্পর্শ, চোখ খুলো। স্পর্শকে নিচের বুকে নিয়ে আর্তনাদ করে বলে লোকটি। তারপর হুট করে দাঁড়িয়ে যায় স্পর্শকে কোলে নিয়ে। জাবিয়ানকে বলে, তাড়াতাড়ি হসপিটালে চলো, ওর শ্বাস এখনো চলছে। কথাটা বলতে বলতে লোকটি স্পর্শকে গাড়ির ব্যাক সিটে শুয়ে দেয়। জাবিয়ান স্পর্শের মাথাটা নিচের কোলে তুলে নেয় আর লোকটি গাড়ি চালাতে শুরু করে। বর্তমান কাঁধে কারো স্পর্শ জাবিয়ানের ধ্যান ভাঙে। অজ্ঞাত লোকটি বলতে থাকে, আমাদের প্ল্যান ভুলে গেলে চলবে না। যাদের জন্য আমাদের স্পর্শের আজ এই অবস্থা, তাদের বাড়ির মেয়েকে আমরা শান্তিতে থাকতে দিতে পারি না। জাবিয়ান চোয়াল শক্ত করে বলে, ঠিক বলেছ, কিন্তু এবার মারধর করে নয়, অন্যভাবে তাকে কষ্ট দিব। তার ভাইয়ের মাসুল তাকে খুব ভয়াবহভাবে দিতে হবে। জাবিয়ানের এমন কথা শুনে অজ্ঞাত ব্যক্তিটির মুখের হাসি ফুটে ওঠে, কিন্তু তা জাবিয়ানের চোখের আড়ালে হয়ে যায়। কাক যদি ময়ূরের পাখা লাগায় তাহলে কি সে ময়ূরের মতো হয়ে যায়? তার স্বভাব চরিত্র তো আগের মতোই থাকে, তাই না? তেমনটাই হচ্ছে এশার ক্ষেত্রে। প্রত্যন্ত এক আজপাড়া গায়ের মেয়ে এশা, বাবার ছোটবেলায় বন্ধু ছেলে আপনারের সাথে বিয়ে হওয়ার পরই জীবনে প্রথমবারের মতো শহরে পা দেয়। বিলাসিতা, সৌন্দর্য, চাকচিক্যতে ঘেরা এই শহরকে প্রথমবারে দেখেই তার মনে হয়েছিল সে কোনো স্বপ্নপুরীতে চলে এসেছে। আস্তে আস্তে এই শহরের মোহে এমনভাবে আটকা পড়ে চাইছে, প্রায় 1 বছর ধরে বাবার বাড়ি যায় না। সেখানে যাওয়া এখন তার জন্য এক কঠিন শাস্তি। পড়ালেখাও বেশি দূর করেনি। এসএসসি দেওয়ার পর কোনো এক কারণে হুট করে তার আর আবরারের বিয়েটা হয়ে যায়। বিয়ের পর আবরার তাকে পড়ালেখা আবার শুরু করতে বললেও সে করে না। তার না আছে চালচলনের ঠিক, না আছে জ্ঞান। রাতের আধার কেটে একটি নতুন দিনের সূচনা হয়। আস্তে আস্তে সকলে ঘুম থেকে উঠতে শুরু করে। কেউ কেউ নিজস্বতার কাছে চলে গিয়েছে। হানিয়া ঘুম থেকে উঠে ফজরের নামাজের সময়। শোয়া থেকে উঠে প্রথমেই তার নজর যায় বিছানায় ঘুমন্ত জাবিয়ানের দিকে। কাল কখন এসেছে হানিয়া জানে না, জানার ইচ্ছাও আপাতত হচ্ছে না। শোয়া থেকে উঠে নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করে নিচে যাবে, তখনই জাবিয়ানের খুমু খুমু কণ্ঠ শুনে একটু চমকে যায়। জাবিয়ান হানিয়াকে বলছে, আমাকে নামাজের জন্য ডাকলে না কেন হানি? হানিয়া নিজেকে ধাতস্থ করে বলে, বিয়ের এতগুলো দিন তো আপনাকে আগে কখনো নামাজ পড়তে দেখিনি।
তাই আজই হুট করে নামাজের জন্য ডাকা লাগবে বুঝতে পারিনি।